বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আপনারা কেমন আছেন? আমরা এখন যে ক্লাসটা শুরু করতে যাচ্ছি, এটি অনার্স থার্ড ইয়ারের কমপ্লেক্স অ্যানালাইসিসের কন্ট্যুর ইন্টিগ্রেশনের উপরে। এখান থেকে আপনাদের 3টা অঙ্ক আসবে, 2টা আপনাকে আনসার করতে হবে। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা কিছু ইন্টিগ্রালের ফরম্যাট দেখাবো। যেমন 0 থেকে 2s পাই 1 ডিভাইডেড বাই a প্লাস মাইনাস b cos থিটা d থিটা, জিরো থেকে 2s পাই 1 ডিভাইডেড বাই a প্লাস মাইনাস b sin থিটা d থিটা, মাইনাস পাই থেকে পাই 1 ডিভাইডেড বাই a প্লাস মাইনাস b cos থিটা d থিটা, মাইনাস পাই থেকে পাই 1 ডিভাইডেড বাই a প্লাস মাইনাস b sin থিটা d থিটা, 0 থেকে পাই 1 ডিভাইডেড বাই a প্লাস মাইনাস b cos থিটা d থিটা, 0 থেকে পাই 1 ডিভাইডেড বাই a প্লাস মাইনাস b sin থিটা d থিটা। এখানে মোট 12টা স্টাইলের অঙ্ক দেখতে পাচ্ছি, বুঝতে পারছেন? 0 থেকে 2s পাই 1 ডিভাইডেড বাই a প্লাস মাইনাস b cos থিটা। এখানে a এবং b হচ্ছে কনস্ট্যান্ট। এখানে 2 স্টাইলের আছে, প্লাস ওয়ালা মাইনাস ওয়ালা। 0 থেকে 2s পাই 1 ডিভাইডেড বাই a প্লাস মাইনাস b sin থিটা, মাইনাস পাই থেকে পাই 1 ডিভাইডেড বাই a প্লাস মাইনাস b cos থিটা। এখানে 2 স্টাইলের, এখানে 2 স্টাইলের, এখানে 2 স্টাইলের। মাইনাস পাই থেকে পাই 1 ডিভাইডেড বাই a প্লাস মাইনাস b sin থিটা। এখানে 2 স্টাইলের। 0 থেকে পাই 1 ডিভাইডেড বাই a প্লাস মাইনাস b cos থিটা। এখানে 2 স্টাইলের। 0 থেকে পাই 1 ডিভাইডেড বাই a প্লাস মাইনাস b sin থিটা। এখানে 2 স্টাইলের। মোট 12 স্টাইলের অঙ্ক আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে যে অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি, 0 থেকে 2s পাই d থিটা ডিভাইডেড বাই 5 প্লাস 4 cos থিটা, এটা এই স্টাইলের। এখানে প্লাস ওয়ালা যেটা আছে ওই স্টাইলেরই একটা অঙ্ক। যেভাবেই দেয়া থাকুক না কেন, এই 12 স্টাইলের অঙ্কের মধ্যে যে স্টাইলটা দেয়া থাকুক না কেন, নিম্নলিখিত যে পদ্ধতি আমি অনুসরণ করতে যাচ্ছি আপনারা সেই পদ্ধতিটাই ফলো করবেন, অনুসরণ করবেন। একটা জিনিস লক্ষ্য করুন, এখানে লব ইন্টিগ্র্যান্ডের মধ্যে লবে 1 ছাড়া আর অন্য কিছু নেই। যদি অন্য কিছু থাকে সেটা আমি একটু পরে আলোচনা করব। এখানে থাকতে পারে কস, এখানে থাকতে পারে সাইন, এভাবে থাকতেই পারে। দেখা যাচ্ছে? যাই হোক, আমি এই অঙ্কটা করে দিচ্ছি। সলিউশনটা দেখুন। ধরে নিচ্ছি i ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 থেকে 2s পাই 1 ডিভাইডেড বাই 5 প্লাস 4 cos থিটা d থিটা। প্রিয় শিক্ষার্থী, যদি লিমিট 0 থেকে 2s পাই হয়, মাইনাস পাই থেকে পাই হয়, 0 থেকে পাই হয়, তাহলে আমরা
একটা ক্লোজড কন্ট্যুর ধরে নেব, যে ক্লোজড কন্ট্যুরটা হবে একটা ইউনিট সার্কেল। ইউনিট সার্কেলটা কি? যে সার্কেলটার রেডিয়াস 1, কেন্দ্র মূল বিন্দুতে, এই আকারের সার্কেলগুলোকে বলবো আমরা ইউনিট সার্কেল। আমরা একটা ইউনিট সার্কেল ধরে নিচ্ছি সি, যেটার কমপ্লেক্স ইকুয়েশন হচ্ছে মডিউলাস অফ জেড ইকুয়াল টু 1। এটা এমন একটা সার্কেল যার রেডিয়াস হচ্ছে 1, কেন্দ্র হচ্ছে মূল বিন্দুতে। এই সার্কেলটাকে বলবো আমরা ইউনিট সার্কেল। যেমন জেড এর মান হচ্ছে এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু 1, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1, বর্গ করুন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1, দ্যাট ইজ এক্স মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার ইকুয়াল টু 1 স্কোয়ার। তাহলে এটার সেন্টার হচ্ছে মূল বিন্দুতে, আর রেডিয়াস কত বলুন তো দেখি 1। তাহলে এই সার্কেলটাকে বলবো আমরা ইউনিট সার্কেল। ইউনিট সার্কেল কাকে বলে? যে সার্কেলটার রেডিয়াস 1, সেন্টার মূল বিন্দুতে, এই সার্কেলগুলোকে বলবো আমরা ইউনিট সার্কেল। এটা হচ্ছে ইউনিট সার্কেলের কমপ্লেক্স ইকুয়েশন। তাহলে আমরা একটা ইউনিট সার্কেল ধরে নেব। কখন ধরে নেব? 0 থেকে 2 পাই, মাইনাস পাই থেকে পাই, 0 থেকে পাই, এই লিমিটগুলা যদি দেওয়া থাকে আমরা একটা ইউনিট সার্কেল ধরে নেব। এটাই হচ্ছে আমাদের সেই ইউনিট সার্কেল। প্রিয় শিক্ষার্থী, আমরা মডিউলাস যদি এখান থেকে তুলে দিই তাহলে 1 ইন্টু ই টু দি পাওয়ার আইটিটা পাওয়া যাবে। কেন মডিউলাসটা তুলে দিলে এটা কেন? দেখুন, জেড সমান 1 ইন্টু ই টু দি পাওয়ার আইটিটা, উভয় পক্ষে আপনি মডিউলাস নেন আবার। তাহলে মডিউলাস অফ 1 মডিউলাস অফ ই টু দি পাওয়ার আইটিটা, 1 এর মডিউলাস হচ্ছে 1ই, আর এটাকে লেখা যায় cos থিটা প্লাস আই সাইন থিটা ইকুয়াল টু 1টা তার লেখার দরকার নেই, রুট ওভার cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা রুট ওভার 1 ইকুয়াল টু 1। তাহলে মডিউলাস অফ জেড ইকুয়াল টু কত? 1। তা আমি এখান থেকে যদি এটা পাই তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারবো না কেন? দেখা যাচ্ছে তো? এবার সুতরাং এখানে পাচ্ছি আমরা dz ইকুয়াল টু আই ই টু দি পাওয়ার আই থিটা ডি থিটা। আমরা উপপক্ষে ডিফারেন্সিয়েশন করলাম। সুতরাং ডি থিটা ইকুয়াল টু, এটা দিয়ে ভাগ দিয়ে দেন, তাহলে dz ডিভাইডেড বাই আই ই টু দি পাওয়ার আই থিটা। আপনারা জানেন ই টু দি পাওয়ার আই থিটা সমান জেড, তাহলে dz ডিভাইডেড বাই আই জেড লেখা যায়। প্রিয় শিক্ষার্থী, জেড সমান যদি ই টু দি পাওয়ার আই থিটা হয়, দেখতেই পাচ্ছেন, তাহলে ই টু দি পাওয়ার আই থিটার সমান হচ্ছে cos থিটা প্লাস আই সাইন থিটা। তাহলে 1 বাই জেড সমান জেড টু দি পাওয়ার -1, জেড এর মান বসিয়ে দেন, cos থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার -1। দামোইভার্স থিওরাম অ্যাপ্লাই করুন, তাহলে পাবেন cos মাইনাস থিটা প্লাস আই সাইন অফ মাইনাস থিটা। cos অফ মাইনাস থিটা সমান cos থিটা, সাইন অফ মাইনাস থিটা সমান হচ্ছে মাইনাস আই সাইন থিটা। এবার আমরা একটু যোগ করব, আই সাইন যদি চলে যায় তাহলে পাবেন 2 cos থিটা ইকুয়াল টু জেড প্লাস 1 ডিভাইডেড বাই জেড। সুতরাং cos থিটা সমান হচ্ছে 1/2 ইন্টু জেড প্লাস 1 ডিভাইডেড বাই জেড। আমরা cos থিটার মান বের করলাম, এই কারণে এখানে
ইন্টিগ্র্যান্ডের মধ্যে cos θ আছে এই জন্য। তো আমরা একটা যে ইউনিট সার্কেলের কথা বলছিলাম তার চিত্রটা একটু ড্র করি। এটা হচ্ছে রিয়েল অ্যাক্সিস, এটা ইমাজিনারি অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের সেন্টার। এখান থেকে এর দূরত্ব যদি 1 হয়, 1 রেডিয়াস বিশিষ্ট একটা আমরা সার্কেল ড্র করলাম। কেমন? এটার রেডিয়াস হচ্ছে 1। শিক্ষার্থী আমরা এইসব মানগুলা এখন 1 নম্বরে বসাবো। তাহলে I ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 5 প্লাস 4 ইন্টু cos θ মান হচ্ছে 1/2 ইন্টু z প্লাস 1 ডিভাইডেড বাই z, আর dθ সমান হচ্ছে এই যে dz ডিভাইডেড বাই iz, দেখা যাচ্ছে না মনে হয়, iz। এখানে 0 থেকে টোয়াইস পাই, এখান থেকে শুরু করলে 0 থেকে টোয়াইস পাই। যেহেতু এখানে ভেরিয়েবল থিটা ছিল, তাহলে থিটার লিমিট হচ্ছে 0 থেকে টোয়াইস পাই। আমরা থিটা ভেরিয়েবল থেকে জেড ভেরিয়েবল যেহেতু চলে আসছি, তাহলে 0 থেকে টোয়াইস পাই এটা একটা ক্লোজড কন্ট্রোল, অর্থাৎ এই সার্কেলটা পরিভ্রমণ করে। তাহলে টোটাল এটা একটা সার্কেল, এই জন্য আমরা ইন্টিগ্রেশন ওভার ক্লোজড কন্ট্রোল সি দিলাম। প্রিয় শিক্ষার্থী, 1/i কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসুন, ইন্টিগ্রেশন ওভার ক্লোজড কন্ট্রোল সি dz ডিভাইডেড বাই এই জেড, এটার নিচের সংখ্যা নিচে নিয়ে আসুন। তাহলে এখানে পাচ্ছি 5 প্লাস 2, 4 ক্যান্সেল করলে 2 হবে। আর এখানে আপনি লসাগু নিতে পারেন, জেড স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই জেড ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই i ইন্টিগ্রেশন ওভার ক্লোজড কন্ট্রোল সি। আপনি যখন জেড গুণ করবেন তাহলে নিচে পাওয়া যাবে 5z, জেড জেড ক্যান্সেল, তাহলে পাবেন 2z স্কোয়ার প্লাস 5z প্লাস 2, আর উপরে 1, আর এখানে আমরা লিখতে পারি dz। প্রিয় শিক্ষার্থী, এটাকে আর একটু সিম্পলিফাই করি। 1 ডিভাইডেড বাই i ইন্টিগ্রেশন ওভার ক্লোজড কন্ট্রোল সি 1 ডিভাইডেড বাই, এটাকে আমরা মিডল টার্ম ফ্যাক্টর করব, 2z স্কোয়ার প্লাস 5z প্লাস 2, তাহলে 2z স্কোয়ার প্লাস 4z প্লাস z প্লাস 2, 2z কমন নেন z প্লাস 2 প্লাস 1 যদি কমন নেন z প্লাস 2, তাহলে 2z প্লাস 1 ইন্টু z প্লাস 2 লিখা যায়, এটার স্থলে এটা লিখা যায়। নিচে দেখা যাচ্ছে? তাহলে আমরা তাই লিখব 2z প্লাস 1 ইন্টু z প্লাস 2 dz। এটা মুছে দিচ্ছি এখন। ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই i ইন্টিগ্রেশন ওভার ক্লোজ কন্ট্রোল সি। আমি টোটাল এটাকে, এই ফাংশনটাকে এফ অফ জেড ধরে নিলাম, তারপর হচ্ছে আমাদের dz। একটু পরিচয় করিয়ে দিই, হয়ার এফ অফ জেড সমান হচ্ছে 1 ডিভাইডেড বাই 2z প্লাস 1 ইন্টু z প্লাস 2, 1 ডিভাইডেড বাই i। প্রিয় শিক্ষার্থী, আপনাদেরকে গত ক্লাসে যে চ্যাপ্টারটা শেষ করছিলাম সেটি ছিল রেসিডিউস এন্ড রেসিডিউস থিওরাম। ওখানে একটা থিওরাম পড়েছিলাম, থিওরামটার নাম হচ্ছে কোসিস রেসিডিউ থিওরাম। কোসিস রেসিডিউ থিওরাম থেকে আমরা এই ইন্টিগ্রাল সমান পাই
twice pi into sum of the residues of this function at the poles, যে পোলস গুলি ক্লোজ কন্টুরের ভিতরে অবস্থান করে। তাহলে আই আই ক্যান্সেল, এখানে পাচ্ছেন আপনি twice pi sum of the residues, এটাকে একটা নাম্বার দিলাম। শিক্ষার্থী নিচে লিখলে কি দেখা যাচ্ছে? আমরা যে ফাংশনটার রেসিডিউ বের করতে যাচ্ছি ওই ফাংশনটার পুল নির্ণয় করতে হবে, কারণ কোন একটা ফাংশনের রেসিডিউ যদি বের করতে চান ওই ফাংশনটার পোলস গুলো আগে আইডেন্টিফাই করতে হবে। তাহলে এই ফাংশনটার রেসিডিউ যদি আমরা বের করতে চাই, ফাংশনটার পুল নির্ণয় করা লাগবে। কোন একটা ফাংশনের পুল যদি বের করতে চান ওই ফাংশনটার হরটাকে শূন্য ধরার পরে যে সমীকরণ পাবেন ওখানকার যেসব জেড এর মানগুলি পাওয়া যাবে ওগুলি হচ্ছে পুল। To find the poles, we have a function তথা a function হরটাকে শূন্য ধরতে হবে, twice z plus 1 into z plus 2 equal to 0, তাহলে z equal to minus half আবার minus 2। এখানে z এর যে দুইটা মান পেলাম এরাই হচ্ছে আমাদের ফাংশনটার পুল। একটা পেয়েছি, এই জন্য এই দুইটা পুল সিম্পল পুল। এই সিম্পল পুলের মধ্যে যে পুল ক্লোজ কন্টুরের ভিতরে অবস্থান করে সেই পুলেই ফাংশনটার রেসিডিউ আমরা বের করব, আর যেটা আউটসাইডে অবস্থান করে তার রেসিডিউ আমার বের করার দরকার নেই। কারণ কচিস রেসিডিউ থিওরাম থেকে আমরা জানি সাম অফ দ্য রেসিডিউ, এখানে ওই সব পুলসেই ফাংশনটার রেসিডিউ এখানে ইউজ করতে হবে যেসব পুলস গুলা লাই করে অবস্থান করে ইনসাইড দ্য ক্লোজ কন্টুর সি। এখন আমাদেরকে দেখতে হবে এই দুইটা পুলস ক্লোজ কন্টুরের ভিতরে অবস্থান করে নাকি বাইরে অবস্থান করে, বা এই দুইটার মধ্য থেকে কোন পুলটা অভ্যন্তরে অবস্থান করে আর কোন পুলটা বাইরে অবস্থান করে। শিক্ষার্থী, আপনারা জানেন জেড সমান যদি এক্স প্লাস আই ওয়াই হয় এটাকে বিন্দু আকারে লেখা যায়। তো এই যে জেড এর মানগুলাকে যদি বিন্দু আকারে যদি আমরা রিপ্রেজেন্ট করি তাহলে আমাদের পোলস গুলির অবস্থানটা বুঝতে আমাদের জন্য সুবিধা হবে। দেখা যাক, হিয়ার z ইকুয়াল টু -2, এটাকে লেখা যায় -2 প্লাস i ইন্টু 0, তাহলে -2 0। এই পয়েন্টটা এখান থেকে এর দূরত্ব হচ্ছে 1, তাহলে এই পোলটা এই জায়গায় অবস্থান করে। এটা হচ্ছে আমাদের z ইকুয়াল টু -2 পোল। তাহলে এটা বাইরে অবস্থান করে, হুইচ লাইস আউটসাইড সি। তাহলে আমরা এই পুলে ফাংশনটা রেসিডিউ বের করতে পারবো না। দেখা যাচ্ছে আমাদের আরেকটা আমাদের হাতে আরেকটা পুল আছে z ইকুয়াল টু -half, অলসো z ইকুয়াল টু -half, এটাকে -half প্লাস i ইন্টু 0, এটাকে লেখা যায় -half 0। এই পয়েন্টটা এই জায়গায়, এটা হচ্ছে আমাদের z ইকুয়াল টু -half পোল। বুঝতে পারছেন? হুইচ লাইস ইনসাইড সি, এবং এই পোলটা কিন্তু সিম্পল পোল।
প্রিয় শিক্ষার্থী, আমার তো জায়গা দরকার নাকি? তাহলে আমাকে এখানে মুছতে হবে, দেখা যাচ্ছে এখানে মুছতে হবে। আমি মুছে দিচ্ছি। নিচে কি লেখা যাবে? আরেকটা লেখা যাবে, আরেকটা লাইন। হিয়ার z ইকুয়াল টু মাইনাস হাফ ইজ এ সিম্পল পুল। কেন সিম্পল পুল? এই পুলটা কেবল একবারই আসছে, মাইনাস হাফ পুলটা কেবল একবারই আসছে। এখন আপনাদেরকে যে চ্যাপ্টারটা গত ক্লাসে শেষ করে দিয়েছিলাম, ওখানে সিম্পল পুলে একটা ফাংশনের রেসিডিউ কিভাবে বের করতে হয় সেটা আমরা শিখছিলাম। তবু আমি ফর্মুলাটা একটু লিখে দিই। ধরুন z ইকুয়াল টু একটা সিম্পল পুল, ফাংশনটা যদি f অফ z হয়, তাহলে এ বিন্দুতে এই ফাংশনটার রেসিডিউকে আমরা এভাবে ডিনোট করব। বুঝতে পারছেন? এভাবে ডিনোট করব আর ডিফাইন করব লিমিট z টেন্ডস টু a z মাইনাস a f অফ z। এভাবেই আমরা ডিফাইন করব। দেখা যাচ্ছে তো? আমরা এই ফর্মুলাটা ইউজ করব এখন। তাহলে আমি মুছে দিচ্ছি। আল্লাহর রহমতে আমাদের কাজ প্রায় শেষের দিকে। জাস্ট রেসিডিউটা বের করে এখানে বসিয়ে দিলেই আয়ের মান তথা এই ইন্টিগ্রাল ভ্যালুটা আমরা পেয়ে যাব। উল্লেখ্য যে এই অঙ্কটা 2020 সালে, 2018 সালে, 2012 সালে, 2007 সালে, 2006 সালে, 2004 সালে, 2002 সালে আসছে। তো এখন আমরা রেসিডিউ বের করব। প্রিয় শিক্ষার্থী, আমি এখন মুছে দিচ্ছি। কেমন? এই জায়গায় মুছে দিচ্ছি। এখন আমরা এটা কপি করে এখানে পেস্ট করব। twice by sum of the residues of the function at the poles which lie inside the closed contour C. এখন আমরা রেসিডিউ বের করব। কেমন? নাও residue of the function f at the point minus half equal to limit z tends to minus half z plus half f of z equal to limit z tends to minus half z plus half আর f of z সমান তো এটাই, এটা বসিয়ে দেন 1 divided by twice z plus 1 into z plus 2। equal to limit z tends to half z plus half। প্রিয় শিক্ষার্থী, আপনি এখান থেকে 2 কমন নেন, তাহলে z plus half হবে, আর এখানে z plus 2। দিস এন্ড দিস ক্যান্সেল। 1/2টা কনস্ট্যান্ট বাইরে রেখে দেন। z এর মান মাইনাস হাফ, এবার এখানে বসিয়ে দেন 1 ডিভাইডেড বাই মাইনাস হাফ প্লাস 2 1/2। এখানে ক্যালকুলেশন করলে 3/2 হবে, এটার এটা ক্যান্সেল, ইকুয়াল টু 1/3 পাবেন। বুঝতে পারছেন? শিক্ষার্থী, আমরা রেসিডিউ অলরেডি পেয়ে গেলাম। নিচে লিখলে কি দেখা যাবে? হ্যাঁ, যাবে। আমরা এই রেসিডিউটা এখন 1 নম্বরে বসাবো। প্রিয় শিক্ষার্থী, কাজ প্রায় শেষের দিকে। i ইকুয়াল টু টুয়াইস পাই 1 ডিভাইডেড বাই 3। কারণ এখানে তো সাম অফ দ্য রেসিডিউস বলছে। যদি একের অধিক সংখ্যক রেসিডিউ পেতাম আমরা যোগ করতাম। একের অধিকটা পাইনি, একটাই তো পেয়েছি, সেটাই বসিয়ে দিয়েছি। এবার i এর মানটা বসিয়ে দেন। এই যে 0 থেকে টুয়াইস পাই 1 divided by 5 plus 4 cos theta d theta equal to twice pi divided by 3। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।
এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এই অঙ্কটার আদলে বইতে অনেক অঙ্ক পাবেন। আপনাদের হাতে নিশ্চয়ই প্রফেসর হরিদাস হালদার স্যারের বইটা আছে। এই বইটা অনেক কোয়ালিটিফুল একটা বই। প্রফেসর হরিদাস হালদার স্যারের কমপ্লেক্স অ্যানালাইসিসের একটা বই আছে। এই যে উনি স্যার আমার ডাইরেক্ট টিচার, অসাধারণ একজন ব্যক্তি, খুব নলেজেবল একজন পার্সন। বাংলাদেশে হাতে গোনা কয়েকজন ম্যাথমেটিশিয়ান যাদের পিওর ম্যাথমেটিক্স এবং অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের দুই ধারার জ্ঞান রাখেন যারা, তন্মধ্যে প্রফেসর হরিদাস হালদার স্যার একজন। উনি কমপ্লেক্স অ্যানালাইসিসের এই বইটা লিখছেন, আরও লিখছেন, অনেকগুলো বই লিখছেন স্যার। এই বইতে প্রচুর অঙ্ক করা আছে। এই বইটা কিনে অঙ্কগুলো করে নেবেন। আমি একটা অঙ্ক দেখালাম, এই স্টাইলে আপনি সবগুলা করে নেবেন। এখানে কোন ধরনের সিমটম থাকলে আপনি এই ফরম্যাটের অঙ্কগুলা করতে পারবেন সেগুলো আমি শুরুতেই বলে দিয়েছি। এবার যে অঙ্কটা করাবো, যদি উপরে এখানে 1 না থাকে, সাইন কিংবা কস থাকলে আমরা সেই সব অঙ্কগুলা কিভাবে করব সেটা আমরা একটু পরে দেখবো ইনশাল্লাহ। ভিডিওটা অনেক লম্বা হচ্ছে, জন্য কেটে দিচ্ছি। আশা করি আমার সাথে থাকবেন। এরপরে নামাজ পড়ে আমি আবার লাইভে আসবো। ধন্যবাদ সবাইকে।